আজ আমরা চলে এসেছি অমল ক্লাসেসের তরফ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সলভ করব এবিটিএ টেস্ট পেপারের বেঙ্গলির প্রথম পেজ, যেটি হলো উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের। চলো দেখা যাক কি আছে। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। গৌরবী ও হারার সংক্ষিপ্ত পরিচয় দাও। শহরে তাদের সমাজ অনেক বড়, সমুদ্রের মতো, কেন এমন কথা বলা হয়েছে? প্রশ্নটা পড়ার পর আমরা জানতে পারলাম প্রশ্নটা নেওয়া হয়েছে হারুন সালেমের মাসির থেকে। চলো এবার উত্তরটা দেখে নেওয়া যাক। মহেশ্বতা দেবী হারুন সালেম মাসির গল্পে গৌরবী নিবারণের মা এবং হারা ও তার মায়ের প্রতিবেশী মাসি ও জীর্ণ কুঁড়ে ঘরে থাকা খোঁড়া বিধবা বৃদ্ধা, যার জীবনে একাকিত্ব ভরপুর। আর হারা হলো সেই গ্রামের এক অনাথ মুসলিম বালক, যে গৌরবীকে মাসি বলে ডাকে এবং জাতি ধর্ম নির্বিশেষে তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর আত্মিক মাতৃত্বের সম্পর্ক, যেখানে গৌরবীর নিঃসঙ্গ জীবনে ভালোবাসার আশ্রয় হয়ে ওঠে। সমুদ্রের মধ্যে যেমন সবকিছুই বিলীন হয়ে যায়, কোনো কিছুরই আলাদা কোনো অস্তিত্ব থাকে না, তেমনি কলকাতার ফুটপাতে বাস করা সমাজের বিভিন্ন স্তরের নিম্ন মানুষগুলোর যেখানে আলাদা কোনো অস্তিত্ব থাকে না। কলকাতা শহর এমনিতেই জনবহুল, তার উপর সে শহরে ফুটপাতে তো সারা রাজ্যের সর্বহারা মানুষ এসে ভিড় করে। সেখানে বাস করা প্রতিটি মানুষ রুটি রুজির চিন্তায় সর্বদা এতটাই ব্যতিব্যস্ত থাকে যে পাশাপাশি থাকা মানুষগুলো জাতি ধর্ম বর্ণ নিয়ে মাথা ঘামানোর ফুরসত থাকে না তাদের। এ কারণেই শহরে গৌরবী ও হারার সমাজকে সমুদ্রের মতো বলা হয়েছে। তাহলে আমরা প্রথম উত্তরটি পেয়ে গেলাম। এরপরে দেখা যাক আমাদের দ্বিতীয় প্রশ্নটি কি রয়েছে। বলা হচ্ছে, ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটির সার্থকতার বিচার করো। চলো দেখে নিই। তাহলে আমাদের প্রথমেই দেয়া রয়েছে ছোট গল্পের বৈশিষ্ট্য। ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো দেখি। ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য হলো অতি ক্ষুদ্র পরিসরে জীবনের কোনো গুরুত্বপূর্ণ খণ্ডকে আলোকিত করে তোলা, কিংবা বিচ্ছিন্ন কোনো ঘটনার মধ্যে দিয়ে বৃহৎ জীবনের রূপ প্রকাশ করা। ক্ষুদ্রের মধ্যে বৃহতের খণ্ডের মধ্যে সমগ্র ইঙ্গিত দেওয়া হয় এবং গল্পের শেষে পাঠকের মনে এবং ধরনের অতৃপ্তি বজায় রাখা ছোট গল্পের অন্যতম সার্থকতা। হলুদ পোড়া গল্পের প্রেক্ষাপট। মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়া গল্পে এই বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবেই ফুটিয়ে উঠেছে। 30 বছরের মধ্যে যে গ্রামে একটিও খুন পর্যন্ত হয়নি, সেই গ্রামে 3 দিনের ব্যবধানে ঘটে যায় 2টি খুন। ফলে গ্রামবাসীদের মনে ভয় ও কৌতূহলের সৃষ্টি হয়। এর পাশে 20 দিন পরে এক গ্রামীণ রমণী অশরীরী দ্বারা আক্রান্ত হলে গ্রামবাসীরা অলৌকিক ঘটনার সাক্ষী হয়। গুনিনের দ্বারা প্রকাশ পায় যে নিহত শুভ্রাকে নাকি খুন করেছে পূর্বে খুন হওয়া বলাই চক্রবর্তী। মানসিক টানাপোড়েন। এই ঘটনার পর শুভ্রার দাদা, যে হলো ধীরেন, ভয় এবং লজ্জার চাপে মানসিক টানাপোড়েনের মধ্যে পড়ে। শিক্ষিত এবং বিজ্ঞানের ছাত্র হয়েও ধীরে ধীরে সে কুসংস্কারের প্রভাবে গুনিন কুঞ্জ মাঝির বশবর্তী হয়ে যায়। শেষে যখন মার্শার আগুনে কাঁচা হলুদ পোড়ানো হয় এবং তার নাকের কাছে ধরা হয়, তখন ধীরেনও বলাই চক্রবর্তীকেই খুনি হিসেবে চিহ্নিত করে। গল্পের গভীরতা আমরা এবার দেখে নেব। লেখক অত্যন্ত দক্ষতার সাথে অলৌকিকতার আবরণে ভেতরে মানুষের অবচেতন মন ও মানবিকারকে তুলে ধরেছেন। স্বল্প পরিসরে তিনি মানুষের ভয়, বিশ্বাস, অজানা শক্তির প্রতি আকর্ষণ এবং সমাজের কুসংস্কারের প্রভাবকে উন্মোচিত করেছেন। সমাপ্তি ও পাঠকের অনুভূতি। গল্পের সমাপ্তি পাঠকের মনে বহু প্রশ্ন জাগিয়ে তোলে এবং এক ধরনের অতৃপ্তি রেখে যায়। এই অসমাপ্ত বোধই ছোট গল্প সার্থকতার অন্যতম বৈশিষ্ট্য। মন্তব্য। সুতরাং বলা যায় ছোট গল্পের সমস্ত বৈশিষ্ট্যই সমৃদ্ধ হয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া এবং সার্থক ছোট গল্পে পরিণত হয়েছে। এরপরে আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নগুলো দেখে নিই। দ্বিতীয় ভাগের প্রশ্নগুলি রয়েছে 2-এর 1। ভারতের সেই স্বর্গে করজাগরিত, এই প্রার্থনা কিভাবে প্রার্থনা কবিতায় ব্যক্ত হয়েছে? আমরা জানি এই প্রশ্নটি নেওয়া হয়েছে প্রার্থনা কবিতা থেকে। চলো দেখে নিই এর উত্তরটি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যগ্রন্থে 72 নম্বর কবিতা হলো প্রার্থনা। আলোচ্য সর্জন ভাষ্যটি
বিশ্ববন্দিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার স্বপ্নময় উচ্চারণ। আলোচ্যমান কবিতায় কবি প্রাচীন ভারতের বীরত্ব, উন্নত মানসিকতা, জ্ঞানচর্চার কুণ্ঠাবিহীন প্রশংসা করেছেন। শুধু নয়, বর্তমান ভারতবর্ষকে পূর্ব গৌরবে উন্নীত করার প্রার্থনাও করেছেন পরমেশ্বরের কাছে। প্রার্থনা কবিতার মাধ্যমে ভারতীয় সংস্কৃতির মূল সূত্র হলো ঐক্য। ঐক্যের শক্তিতেই ভারতীয়দের মন থেকে বিদূরিত হয়েছিল আপন স্বার্থবোধ ও বিদ্বেষের চেতনা। তবে বর্তমানে সেই অখণ্ড ভারতের চিন্তাক্ষেত্র থেকে অনেকটাই দূরে সরে গেছে ভারতীয়রা, এটাই কবির ধারণা। তাই বর্তমান অবস্থার পরিবর্তনে আকাঙ্ক্ষা করেছেন কবিগুরু। ভারতের প্রাচীন গৌরব ছিল স্বর্গের মতোই শ্রেষ্ঠ স্থানে। আলোচ্যমান প্রার্থনা কবিতায় কবিগুরু যে স্বর্গের কথা বলেছেন তা কোনো কাল্পনিক বা পারলৌকিক স্থান নয়, সেই স্বর্গ বিরাজমান এই মাটির পৃথিবীতেই। সেই স্বর্গ হলো উদার মানসিকতা, উন্নত বুদ্ধি ও বিবেকবোধ সম্মিলিত এই ভারতবর্ষ তার জ্ঞান চেতনা, বিচারবোধ, আধ্যাত্মিক কর্মসাধনের মাধ্যমে বিশ্বের শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছিল। কবিগুরু তার কবিতার মাধ্যমে পরমেশ্বরের কাছে প্রার্থনা করেছেন যাতে তিনি ভারতীয়দের জাগিয়ে তোলেন, যেন তারা জ্ঞান, গরিমা, ন্যায় নীতিপূর্ণ বলিষ্ঠ জীবনদর্শ পালনের মধ্যে দিয়ে উন্নত শিরে উদার মানবিক চেতনায় উত্থিত হয়। তাদের কর্মধারা দিকে দিকে প্রসারিত হবে, প্রাচীর যাবে ভেঙে, প্রতিষ্ঠিত হবে বলিষ্ঠ জীবনদর্শ। এভাবেই ভারতবাসী আবার উদার মানসিকতা, উন্নত বুদ্ধি, বিবেকবোধ সম্বন্ধিত স্বর্গে জাগরিত হবে বলে কবি বিশ্বাস করতেন এবং প্রার্থনা কবিতার মাধ্যমেই তিনি প্রার্থনা করেছেন। আমাদের পরের প্রশ্ন হচ্ছে 2-2। দেখা যাক প্রশ্নটি কি রয়েছে। প্রশ্নটিতে বলা হচ্ছে, নিতের পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। এই চিত্র কেন এলো না কবিতায় যেভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। চলো এবার দেখে নিয়ে যাক উত্তরটি কেমনভাবে করতে হবে। প্রশ্ন উদ্ধৃত অংশটি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত যত দূরেই যায় কাব্যগ্রন্থের অন্তর্গত কেন এলো না কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য কবিতায় শহরের জীবনের প্রত্যাহিক এক সামাজিক ও রাজনৈতিক সমস্যার ইঙ্গিত তুলে ধরতে চেয়েছেন কবি। আলোচ্যমান কবিতায় বর্ণিত ছেলেটি সারা দিন খুবই আনন্দে কাটিয়েছে, এই ভেবে যে তার বাবা মাইনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। তারপর তারা পুজোর কেনাকাটায় বেরোবে। দিনের আলো নিভে অন্ধকার নেমে এলেও বাবা বাড়ি ফিরছে না দেখে ছেলেটির মন অস্থির হয়ে ওঠে। মাকে বারবার প্রশ্ন করে, বাবা না আসার কারণ জানতে চাইলেও সদুত্তর সে পায় না। এদিকে তার মায়ের মনেও অস্থিরতার সৃষ্টি হয়, কাজে ভুল হয় তারও। তার মনে হয় যে কেন মানুষটি আসছে না এবং তার মনেও প্রশ্ন উঁকি দিতে থাকে। এবং এই লাইনটি তুলে ধরা হয় যে বলে গেল সেই মানুষটা এখনো এলো না। ছেলে দরজাটা ছিটকিনি খোলার শব্দে একটু চমকে ওঠে তিনি। রেডিও খবর চলতে থাকে। তার মনের অস্থিরতা বৃদ্ধি পায়, মানুষটা এখনো কেন এলো না। ব্যাকুল ছেলেটি গলির দরজায় এসে দাঁড়ায়। একটু এগিয়ে দেখার আকাঙ্ক্ষায় রাস্তায় পা রেখে সে দেখে রাস্তার মোড়ে ভিড়। কালো একটা গাড়ি দাঁড়িয়ে আছে, খুব বাজি ফাটছে। এসবের কারণ বুঝতে কৌতূহলী মানসিকতা ছেলেটির সামনে এগিয়ে যায়, তবে সে আর ফিরে আসতে পারে না। অনেক রাতে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে এগলি সেগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে ছেলেটির বাবা ফিরে আসেন। এই ঘটনায় সামাজিক অস্থিরতার ইঙ্গিত বহন করে আনছে। রাস্তার মোড়ে ভিড়, কালো গাড়ির ইঙ্গিত করে পুলিশের গাড়িকে বোঝানো হয়েছে। বাজি এখনো কোনো আতশবাজিকে চিহ্নিত করছে না, একথা খুব সহজেই বোঝা যাচ্ছে। বারুদের গন্ধে ভরা বায়ু নিশ্চিত করছে কোনো রাজনৈতিক তথা সামাজিক গোলযোগকে, অর্থাৎ সামাজিক অনাচার পরিবেশকে অসহনীয় ও চঞ্চল করে তোলে। সাধারণ মানুষ জীবন জীবিকার কোনো নিশ্চয়তাই নেই। মানুষ যেন প্রাণ হাতে নিয়ে রাস্তায় বেরোয়। আর সেই সামাজিক অনিশ্চয়তার কারণেই বলি যেতে হয় কবিতায় বর্ণিত ছেলেটির মতো কত শত সবুজ সতেজ প্রাণকে।
আলোচ্যমান কবিতায় কবি এমনই এক সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতার নির্মম চিত্র উপস্থাপনা করেছেন। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম। এর পরের প্রশ্নতে চলে যাওয়া যাক। এরপরের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে। 3-1। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই। চ্যাটার্জি মশাই কেউ জানে না কেন তিনি গ্রিন রুমে ঘুমান। সংক্ষেপে তার পরিচয় দাও। তাহলে আমরা দেখে নিই এবার তার পরিচয়টি কি। প্রশ্নভূত উক্তিটি অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকের অংশ। উদ্ধৃতিটির বক্তা হলেন থিয়েটারের প্রম্পটার কালীনাথ সেন। এবার আমরা জেনে নেব গ্রিন রুমে ঘুমানোর কারণটি কি। কালীনাথ সেন 60 বছর বয়স, এক বৃদ্ধ লোক। তার পরনের জামা ময়লা ও গায়ে কালো চাদর, যেখানে অভাব ও দারিদ্র্যের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠছে। তিনি প্রম্পটারের কাজ করেন নাটকের প্রতি রয়েছে তার আন্তরিক টান। ঘর সংসার পরিবার তার নেই। তার জীবিকার রোজগারে একটা আস্তানা জোগাড় করা সম্ভব হয় না, কারণ তার রোজগার খুবই সামান্য ছিল। তাই প্রেক্ষাগৃহের মালিককে না জানিয়ে নাটক হয়ে যাওয়ার পর গ্রিন রুমে রাতটি কাটিয়ে দেন তিনি। তার শোয়ার জায়গা নেই বলে লুকিয়ে গ্রিন রুমে ঘুমিয়ে নেন। এর থেকে তার দারিদ্র্যের ছাপ স্পষ্টরূপে প্রতিভাত হয়। কালীনাথ সেন ছিলেন নাটকন্ত প্রাণ। তাই নাটককে ভালোবেসে ব্যক্তি জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের কথা তিনি ভাবেননি। তাই তিনি রজনীবাবুকে অনুরোধ করেছেন গ্রিন রুমে ঘুমানোর কথাটা যেন মালিককে না শোনান। থাকার কোনো জায়গা না থাকায় দারিদ্রতার কারণেই কালীনাথ লুকিয়ে থিয়েটারের গ্রিন রুমে রাতটি কাটিয়ে দেন। এরপরে আমরা এর পরের প্রশ্নটিতে চলে যাব। 3-2 এর প্রশ্নটি হলো, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। উত্তরটি দেখে নিয়ে যাক। অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকের প্রধান চরিত্র হল 68 বছরের বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। নাটকের শুরুতে দেখা যায় দর্শক শূন্য মঞ্চে তিনি দিলদারের পোশাক পরে জ্বলন্ত মোমবাতি হাতে প্রম্পটার কালীনাথের সঙ্গে কথোপকথনে লিপ্ত। রজনীকান্তের চরিত্রের মূল দিকগুলি নিম্নরূপ। চলো এবার চরিত্রটি দেখে নিয়ে যাক। নানা রঙের দিন নাটক অবলম্বনে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র। প্রথম পয়েন্ট, ব্যক্তিত্ব। তাহলে আমরা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের ব্যক্তিত্বটা কি জেনে নেব। রজনীকান্ত একজন প্রাচীন ভদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন ইন্সপেক্টর অফ পুলিশ। সেই সময় তার চেহারায় ছিল চাকচিক্য এবং অদম্য সাহস। পুলিশের চাকরি ছেড়ে অভিনয় জগতে প্রবেশের পর তিনি খুব খ্যাতি অর্জন করেন। তার কথায় একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়ল আমার। অথচ রজনীর অভিনয় প্রীতির জন্য সেই প্রেম অপূর্ণ থেকে যায়। নিজের জীবনের কথা তিনি প্রকাশ করেছেন এই কথার মাধ্যমে। আমার আপনজন কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ কোথাও নেই, আমি একদম একা। এরপরে 2 নম্বর পয়েন্ট, নাট্য প্রতিভা। তাহলে আমরা নাট্য প্রতিভাটিও জেনে নেব এবার। রজনীকান্তের অভিনয়ের দক্ষতা সকলের মন জয় করে। একদিনের শোতে তিনি 7টি ক্ল্যাপ পেয়েছিলেন। তিনি শুনেছিলেন, মাইরি এই না হলে অ্যাক্টিং। রজনী পুরো নাটক জুড়ে রিজিয়া নাটকের বস্তিয়ারের সিন, শাহজাহান নাটকের ঔরঙ্গজেব ও মোহাম্মদ সিন বা ওয়েথেলর সংলাপ উচ্চারণের মাধ্যমে দক্ষ অভিনয় প্রদর্শন করেছেন। 3 নম্বর পয়েন্ট কি রয়েছে জীবনের একাকিত্ব। রজনীকান্তের ব্যক্তিত্বগত জীবন একদম নিঃসঙ্গ। পরিবার, সঙ্গী বা সন্তান নেই। শুধুমাত্র অভিনয় ও নাট্য জীবনের প্রতি নিবেদিত। তার একাকিত্ব ও নির্জনতা নাটকের মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে। কালীনাথকে তিনি বলেছেন, আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। আমাদের 4 নম্বর পয়েন্ট কি দেখি, তার শিল্প এবং প্রতিভা। চলো দেখে নেওয়া যাক। অমরত্ব। রজনীকান্ত প্রমাণ করেছেন যে সত্যিকারের প্রতিভা শরীরে বেঁচে থাকে এবং শিল্প কখনো মরে না।
তিনি বলেছিলেন, আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে তা প্রতিভায় মিশে আছে। আমাদের 5 নম্বর পয়েন্ট কি? আশা ও নিরাশার সংমিশ্রণ। রজনীকান্ত জীবনের শেষ দিকে বুঝতে পেরেছিলেন যে প্রতিভা থাকলেও আশা, নিরাশা, একাকিত্ব, বেদনাবোধ শিল্পীর সঙ্গে সবসময়ই থাকে যায়। নাটকের অন্তিমে কালীনাথকে তিনি বলেছেন, আমাদের দিন ফুরিয়েছে। রজনীকান্ত চট্টোপাধ্যায় একজন বেদনাময় শিল্পী, যিনি আশা, নিরাশা, প্রেম, অপ্রেম, প্রতিভা, একাকিত্বের মধ্যে দিয়ে গড়ে উঠেছেন। তার জীবন ও অভিনয় প্রমাণ করে শিল্পী জীবনের আনন্দ ও দুঃখ একসাথে বয়ে আনে। এরপরে আমরা পরের প্রশ্নটি হলো, চারের 3, আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজা চিঠি এসেছে? কে কাকে এ কথাটি বলেছে? কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো তা ডাকঘর নাটক অবলম্বনে নিজের ভাষায় লেখো। দেখা যাক উত্তরটি কিভাবে করতে হবে। চলো দেখে নিই। এই বিখ্যাত উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ডাকঘরের মূল চরিত্র অমল তার ঠাকুরদাকে বলেছে, যেখানে অমল রাজার চিঠির অপেক্ষায় অধীর আগ্রহে থাকে এবং ঠাকুরদা তাকে মজা করে একটি অক্ষর শূন্য কাগজ দেখিয়ে বলে যে চিঠি এসেছে, যা অমল বিশ্বাস করতে পারে না, কারণ সে কিছুতেই দেখতে পায় না। কিন্তু তার মনে রাজার ডাকঘরে আসার বিশ্বাস দৃঢ় এবং চিঠিটি শেষ পর্যন্ত তার কাছে এসে পৌঁছয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের দ্বিতীয় দৃশ্যে প্রহরী ও অমলের সংলাপের সময় প্রহরী প্রথম জানায়, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। এরপর থেকে অমলের চিঠি পাওয়ার আকাঙ্ক্ষা যেমন বেড়েছে, তেমনি যাকে সামনে পেয়েছে তার কাছেই চিঠির প্রসঙ্গ তুলে ধরেছে। রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি পাওয়ার আশায় জানালার কাছে বসে থাকে অমল। সবার উপর রেগে যাওয়া যায় স্বভাব সেই মোড়ল মহাশয়কে। সে বলেছে জানালার পাশে বসে আছে চিঠি আসবে ভেবে। একথা শুনে মোড়ল রেগে গিয়ে বলে, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। ছেলের দলের সঙ্গে নানা ধরনের গল্প করলেও ঘুমাতে যাওয়ার আগে ডাক হরকরাদের নাম জেনে নেয় এবং বলে, আমার নামে যদি চিঠি আসে তারা কি আমাকে চিনতে পারবে? ছেলে দলের কাছে থেকে আশ্বাস পেয়ে অমল ঘুমোতে যায়। আমাদের তৃতীয় দৃশ্যে দেখতে পাই আমরা অমল শয্যাশায়ী, জানালার কাছে বসার ক্ষমতা আর তার নেই। তার মধ্যে ঘরের মধ্যে আসা ফকির বেশি ঠাকুরদার কাছে অমল জানতে চেয়েছে, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? তার নামে চিঠি রওনা হয়ে গিয়েছে, পথে আছে, একদিন তার নামে চিঠি এসে পৌঁছবে। একথা অমল মনে মনে খুশি হচ্ছে ভেবে। একদিকে অমলের শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে, চোখের ওপর থেকে অন্ধকার হয়ে আসছে। তার চির ঘুমে ঢলে পড়ার আগে রাজার চিঠি কি আসবে না? এরপর যে মোড়ল মশাই একসময় অমলকে বিদ্রূপ করেছিল, সেই ভঙ্গিতেই অমলকে জানায়, ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। মোড়ল একখানা অক্ষর শূন্য কাগজ দেখায়, যেটাকে ঠাকুরদা সত্য রাজার চিঠি বলে জানায়। মোড়ল মজার সুরে আরও জানায়, রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি। আমার জন্য তোমাদের মুড়ি মুরগির ভোগ তৈরি করে রাখতে হবে। রাজার রাজভবন আমার একদণ্ড ভালো লাগছে না। এই চিঠির বক্তব্য থেকে জানা যায়, রাজা স্বয়ং আসার আগে তার শ্রেষ্ঠ কবিরাজকে পাঠিয়ে দিয়েছেন। রাজদূত মারফত খবর পায় আজ 2 প্রহর রাত্রে মহারাজ নিজেই আসবেন। চিঠির আগমন বার্তায় রাজকবিরাজের উপস্থিতিতে সমস্ত বন্ধন মুক্ত হয়ে অমল ঘুমিয়ে পড়ে। এরপরের প্রশ্ন হলো আমাদের 4-এর 4। 4-এর 4-এর প্রশ্নটা কি রয়েছে একটু দেখে নেওয়া যায়। প্রশ্নটি রয়েছে, আমাকে যে কবিরাজ
বাইরে যেতে বারণ করেছে? কাকে কেন কবিরাজ বাইরে যেতে বারণ করেছে? এই প্রসঙ্গে অমলের সঙ্গে প্রহরীর কথোপকথন নিজের ভাষায় লেখো। দেখা যাক উত্তরটি কেমন ভাবে করে নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর নাটকে কবিরাজ প্রধান চরিত্র অমলকে বাইরে যেতে বারণ করেছেন, কারণ অমল এক অনাথ বালক যাকে মাধব দত্ত দত্তক নিয়েছিলেন। অমল এক মরণঘাতী রোগে আক্রান্ত। কবিরাজের মতে বাইরে খোলা হাওয়ায় এক শরতের রোদ অমলের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তার বিশ্বাস ছিল বদ্ধ ঘরে আগল বন্ধ করে থাকলেই কেবল অমল সুস্থ হতে পারে। তাই চিকিৎসার অঙ্গ হিসেবে তাকে ঘরের বাইরে বের হতে কঠোরভাবে নিষেধ করা হয়েছিল। অমল ও প্রহরীর কথোপকথনটা এবার দেখে নিয়ে যা। চলো দেখে নি। অমল যখন তার ঘরের জানালার ধারে বসে বাইরের জগতের দিকে তাকিয়ে থাকতো, তখন একদিন রাজপথ দিয়ে পাহারারত প্রহরীর সঙ্গে তার কথা হয়। তাদের কথোপকথনের মূল অংশ নিচে নিজের ভাষায় দেওয়া হলো। অমল প্রহরীর হাতের ঘণ্টা বাজার শব্দ শুনে তাকে জিজ্ঞাসা করে যে সে কি করেছে। অমল জানতে চায় ঘণ্টা শব্দটা কেন করা হয়। প্রহরী তাকে বুঝিয়ে দিল যে সময় বয়ে যাচ্ছে, এটা সবাইকে জানানোর জন্যই সে ঘণ্টা বাজায়। সে অমলকে বলে যে এখন তার জানালা ছেড়ে ভেতরে গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। অমল তখন অত্যন্ত বিষণ্ণ মনে জানায় যে কবিরাজ তাকে বাইরে যেতে কড়া বারণ করেছেন। সে প্রহরীকে প্রশ্ন করে যে সে কি কোনোদিনই ওই ঘরের বড় রাস্তা দিয়ে দূরে চলে যেতে পারবে না। সে প্রহরীর মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে চায়। প্রহরী তাকে আশ্বস্ত করে বলে যে একদিন রাজার ডাক হরকরা তার জন্য চিঠি নিয়ে আসবে এবং তখন সে মুক্তি পাবে। সে অমলকে ধৈর্য ধরতে বলে। অমল খুব উৎসাহের সাথে জানতে চায় রাজার চিঠি তার কাছে কবে আসবে। সে প্রহরীর কাছে জানতে চায় রাজার ডাকঘরটি কোথায় এবং সেখান থেকে চিঠি কিভাবে পৌঁছায়। সে কল্পনায় দেখতে পায় পাহাড়ের নিচে সেই ডাকঘরটি, যেখান থেকে তার জন্য মুক্তির সংবাদ আসবে। এই কথোপকথনের মধ্যে দিয়ে অমলের বন্দি জীবনের ছটফটানি এবং অজানাকে জানার এক তীব্র আকাঙ্ক্ষা ফুটে ওঠে। প্রহরী তার কাছে বাইরের বিশাল জগতের এক প্রতিনিধি হিসেবে ধরা দেয়। এরপরে রয়েছে আমাদের 5 প্রশ্ন 5-1 চিত্রকলা চর্চায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। চলো দেখে নিয়ে যাক এর উত্তরটি কেমন ভাবে হবে। একটা প্রথমে ভূমিকা দিতে হবে বাংলার চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, এরকম ভাবে। এরপরে উত্তরটি শুরু হচ্ছে। 19 শতকের শেষ ভাগে কিংবা 20 শতকের শুরুতে বাংলার চিত্রকলার নতুন ধারায় পথ চলা শুরু করে। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন যার নন্দিকার। ব্রিটিশ যুগে অবনীন্দ্রনাথ ঠাকুরকেই প্রথম আন্তর্জাতিক খ্যাতির ভারতীয় চিত্রশিল্পী রূপে চিহ্নিত করা হয়। ঠাকুর পরিবারে জন্মলাভের সূত্রেই অবনীন্দ্রনাথ ঠাকুর শিল্পচর্চার এক বিশিষ্ট পরিমণ্ডলে বেড়ে ওঠেন। কারণ ঠাকুর পরিবারেতে শিল্পচর্চার বিষয়টি ছিল শিক্ষার এক অঙ্গ। এর পরের প্যারাগ্রাফটা দেখা যাক। তিনি ভারতীয় রীতির সঙ্গে বিদেশি শিল্পচর্চার সমন্বয় ঘটান, এমনকি জল রং, তেল রং এবং প্যাস্টেলের দ্বারা বৈচিত্র্যময় চিত্র অঙ্কন করেন। ইংল্যান্ড, ইটালি, জাপান বিভিন্ন দেশের বিশিষ্ট চিত্রকরদের কাছ থেকে তিনি অঙ্কন শিক্ষার বিভিন্ন রীতি আত্মস্থ করে আপন শিল্পকর্মে তার সফল প্রয়োগ ঘটান। প্রথম দিকে তিনি কৃষ্ণলীলা সম্পর্কিত চিত্রাবলী অঙ্কন করেন। এই সময়ই তিনি ভারতমাতা নামক একটি ছবি অঙ্কন করেন, যা 1906 খ্রিস্টাব্দে ভান্ডার পত্রিকায় প্রকাশিত হয়। ভারতীয় চিত্রকলার বিভিন্ন রূপ অবনীন্দ্রনাথ ঠাকুর তার অঙ্কিত চিত্রের আধারে সর্বসম্মুখে তুলে ধরেন। তার আঁকা বজ্রমুকুট, ঋতুসংহার, বুদ্ধ ও সুজাতা চিত্রের মাধ্যমে তিনি ভারতীয় চিত্ররীতির বিশিষ্ট রূপটি উন্মোচিত করেছেন। অবনীন্দ্রনাথের নেতৃত্বে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট গড়ে ওঠে।
অবনীন্দ্রনাথের বিখ্যাত চিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কবি কঙ্কনচণ্ডী, শাহজাদপুর দৃশ্যাবলী, আরব্য উপন্যাস গল্প, প্রত্যাবর্তন, শাহজাহান ইত্যাদি। তার অঙ্কিত চিত্র যেমন ভাবুকের চিত্তে আকর্ষণ সৃষ্টি করে, তেমনি বাংলার চিত্রশিল্পে ধারার প্রসারের বিশিষ্ট ভূমিকা পালন করে। চিত্রশিল্প প্রসঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুরকে তাই বলা হয়েছে, বিশ্বজগৎ একটা নিত্য উৎসবের মধ্য দিয়ে নতুন নতুন সরঞ্জাম নিয়ে ভাবুকের কাছে দেখা দেয় এবং সেই দেখা ধরা থাকে ভাবুকের রেখার টানে, লেখার ছাঁদে, বর্ণে ও বর্ণনে। এর পরের প্রশ্ন 5-এর 2, বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের স্থান নির্ধারণ করো। প্রথমে একটা ভূমিকা দিয়ে দিতে হবে বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়, এরপরে লেখা শুরু করতে হবে উত্তরটি। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। বাংলা চলচ্চিত্রের এক প্রথিত যশা ব্যক্তিত্ব হলেন সত্যজিৎ রায়। কলকাতার ফিল্ম সোসাইটি আন্দোলনে অন্যতম প্রবক্তা ছিলেন তিনি। চিত্র নির্মাণ কর্ম তার জীবনের সাধনার সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ এই দুই কথা সাহিত্যিক তার চিন্তা চেতনার জগৎকে ভরিয়েছেন। বাংলা সিনেমাকে জাতীয় তথা আন্তর্জাতিক স্তরে উন্নতি করেন সত্যজিৎ রায়। পথের পাঁচালীর শিল্প উৎকর্ষতার খ্যাতি নিয়েই সত্যজিৎ রায়ের জয়যাত্রা শুরু হয়। গ্রামীণ জীবনযাত্রার মাত্রাকে চরম উৎকর্ষতা দান করেন সত্যজিৎ রায়। তাই বাংলার মেটোপথ, নদীর ধারের কাশবন, শরতের আকাশ, গ্রামের সবুজ শ্যামলের বুক চিরে রেলগাড়ি ছুটে চলা আর অপু দুর্গার কিশোরের সুলভ চঞ্চল্য জয় করল বিশ্ব সিনেমামোদী মানুষের মন। এই সিনেমাটি কান ফিল্ম ফেস্টিভ্যাল 1956 সালে বেস্ট হিউম্যান ডকুমেন্ট হিসেবে পুরস্কৃত হয়। সত্যজিৎ রায়ের হাত ধরে বাংলা সিনেমার প্রায় মরা গাঁয়ে এসেছিল বাণিজ্যের জোয়ার। সত্যজিৎ রায়ের ছায়াছবি একের পর এক আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার পর দেশে বিদেশে বাংলা সিনেমার প্রদর্শন বেড়ে যায়। পথের পাঁচালী 1955 দিয়ে যে বিজয় রথ ছুটেছিল তা থেমেছিল আগন্তুকে পৌঁছে। এই দীর্ঘ সময়ের মধ্যে সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রে উপহার দিয়েছেন অপরাজিতা, পরশ পাথর, জলসাঘর, অপুর সংসার, দেবী, তিন কন্যা, কাঞ্চনজঙ্ঘা, অভিযান, মহানগর, চারুলতা, কাপুরুষ ও মহাপুরুষ, নায়ক, গুপিগাইন, বাঘাবাইন, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, সোনার কেল্লা, জোন অরণ্য, হীরক রাজার দেশে, ঘরে বাইরে, গণশত্রু ইত্যাদি কালজয়ী সিনেমা। চলচ্চিত্রের জীবনব্যাপী অবদানের জন্য তিনি অস্কার সম্মান পান। ভারত সরকার তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করেন। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি শতাধিক পুরস্কার ও সম্মানে ভূষিত হন। নক্ষত্রেরা দল বেঁধে আসে নামক প্রবন্ধে সঞ্জয় মুখোপাধ্যায় সত্যজিৎ রায় সম্পর্কে যথার্থই বলেছেন যে, সত্যজিৎ রায়ের ন্যারেশন সুচারু, আদি মধ্য অন্তযুগে লিরিক্যালি ও নিয়মানুগ জলের মতোই তা সহজে বয়ে যায়, লুকিয়ে রাখে না মগ্ন মৈনাক। এরপরে রয়েছে প্রবন্ধ রচনাগুলি। এগুলি 400টি শব্দে লিখতে হবে। প্রবন্ধের বিষয় হলো নতুন মাস্টারমশাই। প্রবন্ধটি তোমরা দেখে নিতে পারো, লেখা রয়েছে। এবং আরও একটি প্রবন্ধ রচনা করতে হবে 6-এর 2 যেটি রয়েছে সৈয়দ মুজতবা আলীকে নিয়ে, ওটাও করে দেয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। পরের ভিডিওর জন্য লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও।